কাজটা কি চপমুড়ি শিল্প? নিজের পরিবারকে বলেন না কেন যে তোমরা চপ মুড়ি রাস্তায় বেচো? ভাইপো কেন চপ মুড়ি রাস্তায় ঘুগনি বেচে না? এই সমাজ যেদিন জেগে উঠবে সেদিন ভাইপোকে চপ মুড়ি বেচিয়ে ছাড়াবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি ব্যক্তিগতভাবে জানি, তিনি ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিনা পয়সায় লড়াই করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যর নামে কোটি কোটি টাকা মার্কেটে উঠেছে। কি হয়েছে? এই মামলাতে, ডিএ মামলাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। শুভেন্দু বাবুর নামটা এই জন্য বললাম, তিনি রাজনৈতিক নেতা হতে পারেন, তিনি যতবার যৌথ মঞ্চে গিয়েছেন তিনি তার পলিসিগত জায়গা থেকে ছেড়ে প্রকাশ্যে বলেছেন যে আমি মানুষের স্বার্থে কাজ করব, দলমত নির্বিশেষে, এবং দলের পতাকা নিয়ে তিনি আসেন। 2019 রোপাটা চ্যালেঞ্জ করা বাকি আছে। এটা 2009 রোপার এরিয়ার ডিএ। মমতা বন্দ্যোপাধ্যায় জানে এই সমাজ ইউনাইটেড সমাজ নয়। দেখুন, পশ্চিমবাংলার মানুষের কাছে পয়সা দিয়ে ভোট বিক্রি হয়, এটা সবাই জানে। পশ্চিমবাংলার মানুষের হাতে কাজ। সুপ্রিম কোর্টের রায় এসেছে, সুপ্রিম কোর্ট রায় কমপ্লাই করবে, অনেক কিছু হবে, তাতে কর্মচারীদের কি? কর্মচারীদের কি হবে? এ রাজ্যের ঘুমন্ত মানুষের কিছুই হবে না। কর্মচারীদের ডিএ পেতে গেলে, পশ্চিমবাংলার কর্মচারীদের ডিএ পেতে গেলে তাদেরকে অধিকার ছিনিয়ে আনতে হবে। পশ্চিমবঙ্গ কর্মচারীদের ট্রাইব্যুনাল, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট তাদের পাশে। তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় বড় ডায়লগ দেওয়ার সাহসটা পায় কি? এত বড় বড় ডায়লগ দেওয়ার সাহসটা এই জন্য পায় কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে এই জাতিটা হলো ঘুমন্ত জাতি, সারাদিন ঘুমিয়ে থাকে, এদের জাগানো সম্ভব। আপনি চিন্তা করুন, ট্রাইব্যুনাল পাশে, হাইকোর্ট পাশে, সুপ্রিম কোর্ট পাশে, রায় ও কমপ্লায়েন্সের জন্য লড়াই করা হবে, কিন্তু আইনের তো কিছু নিয়ম আছে। যেমন ধরুন, এই রায়ের পরে রিভিউ হয়, এই রায়ের পরে কিউরিটিভ হয়, কন্টেম্প ফাইল করলে সেখানে আবার ভ্যানতাড়া হবে, এফিডেভিট দেবো, অমুক করবো, তুসুক করবো, এই করবো, তাই করবো, এইসব হবে। এগুলো তো আসবে। তাই একটা জাতি যদি ঘুমিয়ে থাকে তাকে আপনি কিছু করতে পারবেন। অধিকারকে ছিনিয়ে নিতে হয়। ভারত স্বাধীন হয়েছিল, 250 বছর পরাধীন ছিলাম, 200 বছর ঘুমিয়েছিল। বিপ্লবীরা লড়াই করেছিল, আলাদা কথা। জাতি হিসাবে এই ধরুন ফ্রেশার ক্যান্ডিডেট যারা, এই ধরুন যারা জেনুইন টিচার যারা যদি ঘুমিয়ে থাকে, এই যেমন ধরুন আশা কর্মীরা আন্দোলন করলেন, 1000 টাকা বাড়িয়ে দিল, তারপরে আবার চুপ। তাদের অধিকার হলো সম কাজে সম বেতন। কন্ট্রাকচুয়াল যারা, তাদের সম কাজে সম বেতন। ঘুমিয়ে গেলে, জাতি যদি ঘুমিয়ে থাকে তাহলে কিছু হবে, কিন্তু জাতি যদি জেগে দেয় তাহলে রাষ্ট্রপ্রধানকেও পালাতে হয়। সেটা পৃথিবীর রাজনীতির নিয়ম, দেশ থেকেই পালাতে হয়। আমি বলছি পশ্চিমবঙ্গবাসীকে জেগে উঠতে, সেটা পশ্চিমবঙ্গবাসী বুঝতে পারছে আমি কি বলছি। উপদেশ আবারও আমি বলছি, পশ্চিমবঙ্গবাসীকে জেগে উঠতে বলছি, যে যারা যৌথ মঞ্চে লড়াই করছে, সমগ্র জাতিকে জেগে উঠতে হবে। নাহলে আপনি আপনার অধিকারকে প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনি চিন্তা করুন না, একটা এরকম কোথাও সারা ভারতবর্ষে হয়েছে যে ট্রাইব্যুনাল পাশে, হাইকোর্ট পাশে, সুপ্রিম কোর্ট পাশে? কি না, এরা লড়তে পারে না। এবং এই যে এরা লড়তে পারে না বা এরা যে ঘুমন্ত, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে। এখন আপনাদের সময় এসেছে কিছু করে দেখানো, বাড়িতে বসে ঘুমানোর জন্য না। যারা লড়াই করেছেন তাদের কুর্নিশ, যারা আন্দোলন করেছেন তাদের কুর্নিশ। ভাস্কর ঘোষকে প্রায় 40টার ওপরে ক্রিমিনাল কেস দেওয়া হয়েছে। 42 দিন ভাস্কর ঘোষ অনশন করেছে। শুধু সংগ্রামী যৌথ মঞ্চে প্রচুর লোক করেছে, আমি তাদের হাজার হাজার কেস করেছি। ট্রান্সফার থেকে শুরু করে, সাসপেনশন থেকে শুরু করে, প্রত্যেকটা জিনিসের সাথে তারা লড়েছে। আপনাদেরও এটা নিয়ে ভয় পেয়ে থাকলে চলবে না। কি হবে, সাসপেনশন হলে আইনি লড়াই করবেন, হাইকোর্টের লড়াই করবেন, আবার কোর্টে গিয়ে চাকরি করবেন। ট্রান্সফার হলে কি হবে, সারাক্ষণ শুধু আরামে বসে থাকবো? সরকারটাকেও তো পরিবর্তন করলে তখন আপনার কি অসুবিধে আছে? এটাকেও তো পরিবর্তন করার চিন্তা ভাবনা করতে হবে। 7 দিন, 10 দিন, 1 মাস কষ্ট হবে। এই লড়াইটা যদি না দিতে পারে কেউ, কর্মচারীরা যদি লড়াই দিতে যদি না পারে, কর্মচারীদের থেকে যারা ধরুন যারা চাকরি পায়নি, বেকার, তারা যদি লড়াইটা না দিতে পারে, তাহলে লড়াইটা কে করবে? শুধু এই মিডিয়ার লোকজন আর রায় হবে আর ঘুমিয়ে থাকবে, তাই হলে হয়? যারা চাকরি গেছে,
জেনুইন ক্যান্ডিডেট তারা যদি লড়াইটা না দিতে পারে, শুধু ঘুমিয়ে থাকলে হয়ে যাবে? অধিকার পেতে গেলে অধিকার ছিনিয়ে নিতে হয়, এটা পৃথিবীর নিয়ম। কোনো অধিকার পাওয়া যায় না, এই তো আইনি অধিকার এটা ছিল 2009-এর রোপাতে, 1/1/2006 থেকেই তো আপনাদের অধিকারটা ছিল। অধিকারটা তো 2026 সালে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরে এলো তা তো না। সুপ্রিম কোর্টের রায়ে আপনাদের অধিকারটা আবারও প্রতিষ্ঠা হলো। আজকের ডেটে প্রতিষ্ঠা হলো এটা না, আবারও প্রতিষ্ঠা অধিকারটা ছিল 1/1/2006 থেকে। এখন যদি এটা জেনেও লোকে ঘুমিয়ে থাকে, কেউ ট্রান্সফারের ভয় পাবে, কেউ পুলিশ কেসের ভয়, লড়তে হবে। কেস ফলস দিলেই যে সে তার কনভিকশন হয়ে তার জেল হয়ে গেল, সব চলে গেল, তা তো কেন পাশে থাকবো না? আজীবন পাশে থেকেছি। ভোগান্তি তো সব মানুষকেই পোয়াতে হয়। আপনি ভিড় বাসে যাবেন, ধাক্কা খাবেন না? আপনি গাড়ি চালানো শিখবেন, আপনার ধাক্কা খাবেন? আপনি বাইক চালানো শিখবেন, আপনি বাইক থেকে পড়বেন না? এটা হয় কখনো? হতে হবে তো, টার্গেট তো নিজেকে টার্গেট করতে হবে তো, নালে কি করে হবে? আমাদের টার্গেট করে না। এই স্পিরিট যদি আজকে মানুষের মধ্যে না আসে, তাহলে মানুষ তো ঘুমিয়ে ঘুমিয়েই কেটে যাবে। যে পাবো পাবো, আর কিছু লোক আছে যারা বাজারে ডায়লগ দিয়ে যাচ্ছে, 1 মাস ধরে 2 মাস ধরে ডায়লগ মেরে যাচ্ছে। এই ডিএর রায় হয়ে গেল, এই ডিএ পেয়ে গেলাম, এই টাকা আমি পাবো, এই টাকা আমি পাবো না, এই পেনশনের আগে এত টাকা পাবো, পেনশনের পরে এত টাকা পাবো। এই যদি কারুর থিঙ্কিং হয়, এবং এই থিঙ্কিং গুলো খুব প্ল্যান করে মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যে মানুষ যাতে তার অধিকার নিয়ে লড়াইটা না করতে পারে, এটা একটা প্রোপাগ্যান্ডা। এবং এই প্রোপাগ্যান্ডাটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভালো করে জানে, যে পশ্চিমবাংলার বাঙালি যারা, বা পশ্চিমবাংলার এই সরকারি কর্মচারী, বা পশ্চিমবাংলার যারা বেকার যুবক যুবতী, এরা ঘুমিয়ে আছে। তাহলে আমি চিন্তা করুন, একটা কোন শিক্ষিত সমাজে, যেখানে ভারতবর্ষ চাঁদে যাচ্ছে, এইরকম একটা স্টেজে দাঁড়িয়ে পশ্চিমবাংলার মতন একটা রাজ্যে সাদা খাতায় চাকরি হয়ে যাচ্ছে। একদম জেনুইন ক্যান্ডিডেট যারা, যারা কোনো দুর্নীতির সাথে যুক্ত না, তাদের চাকরিটা চলে গেল। কেন চলে গেল? কারণ টেন্টেড আর জেনুইন সেটাকে গুলিয়ে রেখেছে রাজ্য সরকার। এরপরেও মুখ্যমন্ত্রী সুযোগ পাচ্ছে বলার, যে আমি একটা কমিটি করব এই ডিএ মামলার পরেও, আমরা আমাদের মতন করব, আমরা আবার রিভিউ করব। এই যে সাহসটা পাচ্ছে মুখ্যমন্ত্রী, এই সাহসটা কেন পাচ্ছে? এইটা তো চিন্তা ভাবনা করার দরকার আছে। মুখ্যমন্ত্রী তার চেয়ারে বসে কেন এই সাহসটা পাচ্ছে, যে ডিএ মামলার রায়টা আমি আবার রিভিউতে যাব? এই সাহসটা, রিভিউ তো আইনে আছে, সেটা আলাদা কথা, আমি আইনের কথা বলছি না। আর ডেফিনেটলি আছে, রিভিউ করাটা হচ্ছে হলো আমাদের সংবিধানের মধ্যে বলা আছে। কিন্তু আমার সেটা প্রশ্নটা না, প্রশ্নটা হচ্ছিল মুখ্যমন্ত্রী এটা চিন্তা ভাবনা করার মতন সাহসটা কি করে দেখাচ্ছে, এইটা হচ্ছিল প্রশ্ন। সাহসটা তিনি এই জন্য দেখাতে পাচ্ছেন, কারণ এখানে এই কর্মচারী সমাজ ঘুমিয়ে আছে, কর্মচারী সমাজের মধ্যে দালাল আছে। এটা ঘটনা, এটা মিথ্যা কথা না। যারা তৃণমূলী কর্মচারী সমাজ দালাল, ঘুমন্ত জাতি, দুটো ক্যাটাগরি এর মধ্যে আছে। এই সাহসটা তিনি যে পাচ্ছেন, যে আবার আমি রিভিউ করব, আবার আমি কিউরিটিভ করবো, এই যে সাহসটা পাচ্ছেন, এই সাহসটা যদি ভেঙে দিতে পারে না, আর এই যে তলার যেগুলো এই কর্মচারী গুলো আছে, এগুলোর কথা ভেবে একমাত্র মুখ্যমন্ত্রী, এই যে সাহসটা মুখ্যমন্ত্রী পাচ্ছেন, বা এই যে স্ট্র্যাটেজিটা তিনি বানাতে পারছেন, কারণটা হচ্ছিল সমাজটা ঘুমিয়ে আছে। এই যে ফ্রেশার ক্যান্ডিডেটরা 70-70, আর 70-70 পেয়ে চাকরি নেই, কারণ ক্যান্ডিডেট গুলো ঘুমিয়ে। জেনুইন টিচারদের চাকরি চলে গেল, কেন? ঘুমিয়ে। এরা পুরোপুরি ঘুমিয়ে। এই যে সাহসটা পাচ্ছে, একটা চিন্তা করুন, এসএসসির পরীক্ষা হয়েছে, সুপ্রিম কোর্ট ক্যান্সেল করে দিয়ে সরকারকে ফ্রেশ ভাবে পরীক্ষা নিতে বলেছে। আমি মামলা করেছিলাম কিছুদিন আগে, ওটা মামলাটা উঠেছিল, মানে এসএসসির মামলা মানে হাইকোর্টে ওভারফ্লো হয়ে যাচ্ছে, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে মামলার ওভারফ্লো হয়ে যাচ্ছে। মানে যারা ক্যান্ডিডেট আসছেন, তারা ভাবছেন তাদের মামলা হচ্ছে না কেন, এটা তো ঘটনা। ওভারফ্লো, এত মামলাটা মানে মানুষের পক্ষে সম্ভব না এত মামলা একসাথে দেখা। তার মধ্যে দেখা যাচ্ছে যে ফাইনাল লিস্ট যেটা 11-12 এর বেরোলো, সেইখানেও 3খানা টেন্টেড ক্যান্ডিডেট। কোন সংখ্যার টেন্টেড ক্যান্ডিডেট? এক্সপায়ারি অফ প্যানেলের কথা আমি বলছি না, আমি কাদের কথা বলছি, যারা অ্যাডমিটেড টেন্টেড, যেটা এসএসসি অ্যাডমিট করেছে,
র্যাঙ্ক জাম্প, ওএমআর মিসম্যাচ, এই জাতীয় টেন্ট আউট অফ প্যানেল তাদের নাম আছে। এবং সংখ্যাটা আমি 3টে পয়েন্ট আউট করেছি, সংখ্যাটা আরো বেড়ে মিনিমাম 1000-এর কাছে এসে দাঁড়িয়ে যাবে। এই সাহসটা মুখ্যমন্ত্রী পাচ্ছে কোথা থেকে? কারণ কারণ এই সমাজ ঘুমিয়ে আছে, এটাই কারণ, আর কোনো কারণ না। দেখুন, মানুষ যদি আন্দোলনে, তো আমি নামার কেউ না, মানুষ যদি আন্দোলনে নামে আমি সবসময় মানুষকে সমর্থন করব। না, লিড করার কথা তো আমি বলছি না, আমি তো নেতা নই। আমি বলছি মানুষ যদি আন্দোলনে নামে আমি মানুষকে সমর্থন করব। একদমই, আমি বিক্রম দা, আমি বলবো মানুষ বলছেন, মানুষের কথা আপনি বলছেন, সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম আলোচনার প্রথমার্ধে শুরু করলেন যে এ রাজ্যে ভোট রীতিমতো বিক্রি হয়। 500 টাকা অনুদান বাড়লো গতকাল। দিল্লিতেও দিদিকে দেখতে চাই, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়া, একদম ঢাকঢোল পিটিয়ে নাচ মা বোনেদের, কি বলবেন? দেখুন, যেগুলো নাচ করেছে সেগুলো হলো তৃণমূলী চোরটা চিটিংবাজ। যেগুলো নাচ করেছে সেগুলো চোরটা চিটিংবাজ। একটা ইয়ং মেয়ে বা একটা ইয়ং ছেলের, আপনি নিজে আমাকে বলুন, আজকের যা ইনফ্লেশন রেট বা বাজার মূল্য, 1500-1700 টাকায় তাদের জীবন চলতে পারে? সরকারের তরফ থেকে এটা হবে না যে একটা লোককে আমি 30, 40, 50 হাজার টাকা কাজের ব্যবস্থা করে দিই, বাড়ির মহিলাদের একটা কাজের ব্যবস্থা করে দিই, যে বাড়িতে বসে কাজ করতে পারবে? 100 ঘন্টা কাজ আছে। বেকার ছেলেরা যারা ক্লাস 10 পাস নয় বা তার তলায়, বা যারা 11-12 পাস নয়, অল্প শিক্ষিত বা কোনো কারণে পারিবারিক এবং সামাজিক কারণে শিক্ষা পাননি, তাদের জন্য আমি ডাইরেক্টলি তাদের কাজের ব্যবস্থা করি। পশ্চিমবাংলায় এই কাজ করতে কেন পারলেন না তিনি? কারণ কি, তিনি এই মেন্টালিটিটা নিয়ে নিয়েছেন যে 1000 টাকা দিয়ে ভোট। নিশ্চয়ই যারা পাচ্ছেন না কাজ, তাদের সরকারি প্রকল্পের টাকা পাওয়া উচিত, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করছি না, এটা উচিত পাওয়া। মাধ্যমিক পাশ করলে যুবসাথী প্রকল্পে বলছেন টাকা দেওয়া হবে। এই যে নেচারটা, টাকাটা তাদের পাওয়া ডেফিনেটলি উচিত, কিন্তু তাদের কাজটাও তো পাওয়া উচিত। সেটা তো বলছেন না। কাজটা কি? চপমুড়ি শিল্প। নিজের পরিবারকে বলেন না কেন যে তোমরা চপমুড়ি রাস্তায় বেচো? ভাইপো কেন চপমুড়ি রাস্তায় ঘুগনি বেচে না? এই সমাজ যেদিন জেগে উঠবে সেদিন ভাইপোকে চপমুড়ি বেচিয়ে ছাড়াবে। তিনি মুখ্যমন্ত্রী, তার তো বলা উচিত যে আমার পরিবার চপমুড়ি বেচবে, আপনারা কাজ করুন। আমার পরিবার ঘুগনি বেচবে, তা তার পরিবার কেন গাড়ি করে চড়ে বেড়াবে, বিদেশে ট্রিটমেন্ট করাতে যাবে? এটা তো প্রশ্ন। বিক্রম দা, কোথাও গিয়ে আপনি সবসময়, আমরা দেখেছি শিক্ষাগত মামলা প্রচুর করেন, পড়াশোনা হিন্দি মূল্য কি থাকে? পশ্চিমবাংলায় আবার পড়াশোনার কোনো মূল্য আছে? পশ্চিমবাংলায় যেগুলো এক্সামিনিং বডি বর্তমানে 2011 সালের পরে, সেগুলো ডিগ্রিরও কোনো মূল্য নেই এখন বাজারে। বাংলা থেকে ডিগ্রি নিয়ে বাইরের রাজ্য বিদেশে গেলে বলে টুকে পাস করা, সাদা খাতায় পাওয়া। বাংলা থেকে গেলে এখন এরম বলে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ম্যাডাম কিছুটা চেষ্টা করেছিলেন, কতটা পারবেন আমি জানি না। আবারও বলছি, যে কোনো সমাজে মানুষকে জেগে উঠতে হয় সমাজ পরিবর্তনের জন্য। মানুষ দলমত নির্বিশেষে নিজের কাজ, নিজের গণ্ডি, নিজের সমস্তকে, যে আশা কর্মীরা রাস্তায় নেমেছিলেন, খুব ভালো লেগেছিল। তারা তাদের অধিকারের জন্য রাস্তায় নেমেছিলেন। 1000 টাকা বাড়িয়ে দিল বলে বসে গেল? তাদের অধিকারটা হচ্ছিল সম কাজে সম বেতন। তারা বলছেন 6200 টাকায় সংসার চলে না। তো 7200 টাকায় সংসার চলবে? 8200 টাকায় সংসার চলবে? সম কাজে সম বেতন, তারা দাবিটা তুলতে পারলেন? আবারও বলছি, মানুষ যদি ঘুমিয়ে থাকে আর ভাবে যা পাচ্ছি তাই হোক, এই যে মেন্টালিটি, এটা মুখ্যমন্ত্রী খুব ভালো বোঝে। এটা অন্য রাজ্য হলে তিনি পারতেন না। একদিনে ওনার সরকার হটকে যেত। যারা কর্মচারী বৃন্দ, তারা এই যে সংগ্রামী যৌথ মঞ্চ লড়াই করছে, লাখখানেক লোক রাস্তায় নামে। এই সংখ্যাটা 10 লাখ হলে না 7 দিন লাগবে না ডিএটা বার করতে, কাউকে লাগবে না। 3টে কোর্টের রায়ও লাগতো না, 7 দিন লাগবে। এই জায়গাটা মানুষকে বুঝতে হবে। এটা যদি মানুষ না বোঝে, কেন মুখ্যমন্ত্রী আজও সাহস পাচ্ছে এটা ভাবার যে রিভিউ করতে যাবে? এটা ভাবার সাহসটা কেন পাচ্ছে? তার মাথায় আসছে কেন? এটাই তো প্রশ্ন। কারণ সমাজ ঘুমিয়ে আছে। দেখুন, আজকে এই এত বড় রায় এসেছে, এই রায়ের কৃতিত্ব যেরকম কর্মচারী সমাজের রয়েছে, এই রায়ের কৃতিত্ব যেরকম লড়াই আন্দোলন হয়েছে, এই রায়ের যারা আইনজীবী রয়েছে, যেরকম ধরুন গোপাল সুব্রমণিয়াম, তিনি আন্তর্জাতিক স্তরের একজন আইনজীবী, তিনি লড়াই করেছেন।
এই এই মামলায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমি ব্যক্তিগতভাবে জানি, তিনি ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত বিনা পয়সায় লড়াই করেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যর নামে কোটি কোটি টাকা মার্কেটে উঠেছে। কি হয়েছে যারা নিয়েছেন তারা বলতে পারবেন। কেউ ফ্ল্যাট নিয়েছে, কেউ গাড়ি নিয়েছে, সেটা আলাদা কথা। অনেক কিছু আছে, অনেক কিছু আছে, আমি এই নিয়ে বেশি মন্তব্য করতে চাই না। কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামে কোটি কোটি টাকা, তিনি কিন্তু এক পয়সা পাননি। ট্রাইব্যুনাল থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত তিনি বিনা পয়সায় মামলাটা করেছেন। তার সম্মানের জন্য যৌথ মঞ্চ যারা আছে তারা ওনার কাছে গিয়েছিলেন, আমি জানি, সম্মান জানাতে গিয়েছিলেন। নিরলস প্রচেষ্টা। এই মামলাতে, ডিএ মামলাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তিনি পরমজিৎ সিং পাটওয়ালিয়াকে এই মামলায় কর্মচারী পরিষদের হয়ে দাঁড় করানোর ব্যবস্থা করেছিলেন। এটা অস্বীকার করার জায়গা নেই। কর্মচারীদের যে জয়টা হয়েছে, এই দুটো ব্যক্তির, বিকাশ রঞ্জন ভট্টাচার্য একদম শুরু থেকে এবং শুভেন্দু অধিকারী, তিনি এখানে পরমজিৎ সিং পাটওয়ালিয়ার ব্যবস্থা সুপ্রিম কোর্টে প্রথম থেকে করেছিলেন। এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আরো একটা মানুষের নাম না বললে নয়, সর্দার আমজাদ আলী, তিনিও কিন্তু মামলাটা শুরু করেছিলেন। পরবর্তীকালে তিনি মামলায় ছিলেন না, সেটা অন্য বিষয়। এরকম অনেক মানুষ আছে যারা কিনা নিরলস প্রচেষ্টা করেছেন পশ্চিমবাংলার কর্মচারীদের জাগরণ করতে, পশ্চিমবাংলার কর্মচারীদের হয়ে কাজ করতে। এটা কিন্তু দলমত নির্বিশেষে, আমি শুভেন্দু বাবুর নামটা এই জন্য বললাম, তিনি রাজনৈতিক নেতা হতে পারেন, তিনি যতবার যৌথ মঞ্চে গিয়েছেন তিনি তার পলিসিগত জায়গা থেকে ছেড়ে প্রকাশ্যে বলেছেন যে আমি মানুষের স্বার্থে কাজ করব, দলমত নির্বিশেষে, এবং দলের পতাকা নিয়ে তিনি আসেন। এটা কিন্তু অস্বীকার করার জায়গা নেই। বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটা মানুষ, ট্রাইব্যুনাল থেকে 10 বছর ধরে বিনা পয়সায় মামলা লড়েছে, 10 বছর। এটা তো কেটে কেটে এটা অস্বীকার। আমি রাজনৈতিক দল ছেড়ে দিন, রাজনৈতিক দল, রাজনৈতিক মতপার্থক্যটা ছেড়ে দিন। কিন্তু দেখুন, শুভেন্দু বাবুর সাথে হয়তো সব জিনিসে তো আমার ম্যাচ খাবে না, এটা ঘটনা। আমার যে কোনো মানুষের সাথে তার ডিফারেন্স থাকতে পারে, লিগাল ওপিনিয়নে কোনো সিনিয়রের সাথেও আমার ডিফারেন্স থাকতে পারে, সেটা কোনো বিষয় ব্যাপার না। কিন্তু এই মানুষগুলো কিন্তু মানুষের স্বার্থে কাজ করেছে। শুভেন্দু বাবুর সাথে আমার ডিফারেন্স অনেক কিছুর ক্ষেত্রে থাকতে পারে, এটা কোনো বড় কথা না, কিন্তু তিনি যে কাজটা করেছেন এটা তো আমি অস্বীকার কেন করতে যাবো? এটা তো অস্বীকার করার জায়গা নেই। একদমই বিক্রম দা, সারাটা বছর কাটে একদম আইনের মন্দিরে বলা চলে। এবারে আমরা দেখলাম যে সুপ্রিম কোর্টে সওয়াল করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদম মামলাকারী হিসেবে সওয়াল ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল সমর্থকরা বলছেন ঐতিহাসিক 100তে 500 পেয়েছেন মুখ্যমন্ত্রী, এবং এক নজিরবিহীন দৃশ্য। উনি বিচারকের সামনে বলছেন গণতন্ত্র বাঁচান। আই রিপিট, বিক্রম দা বলছেন গণতন্ত্র বাঁচান, বাংলা বাঁচান। মুখ্যমন্ত্রীর মুখে এই কথা কি শোভা পায়? দেখুন, আমি আপনাকে একটা কথা বলি, যে কোনো সাধারণ মানুষ থেকে যে সুপ্রিম কোর্টে যাবে, সে তার হিয়ারিং করতে পারবে ইন পার্সন। মুখ্যমন্ত্রী গেছেন, ওনাকে তো আর প্রধান বিচারপতি তাড়িয়ে দেবেন না। ওনাকে উনি যদি আমাদের হাইকোর্টেও আসেন, ওনাকে বলতে দেওয়া হবে। খুবই ভেবেচিন্তে তিনি এটা রাজনৈতিক একটা গিমিক করতে গেছেন। একদিনের হাওয়া ছিল, তার পরের দিন ডিএ মামলা রায় হয়েছে, ওটা মানুষ এখন ভুলে গেছে। তাই সেটা এখন বর্তমানে মুখ্যমন্ত্রী যে সুপ্রিম কোর্টে গেছে সেটা ক্লোজ চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা নিয়ে আর আলোচনা করবেন না, কারণ তিনি মামলা করতে পারেন না। কিছু একটা হাওয়া তোলার চেষ্টা করেছিল, তারপরে ডিএর রায় এসেছে, তারপরে আবার এই ইডির মামলাটা শুনানি হবে। তাই মুখ্যমন্ত্রী যে সুপ্রিম কোর্টে গেছে সেটা ক্লোজ চ্যাপ্টার হয়ে গেছে। এই দেখুন, এই চোরটা চিটিংবাজ 1.5-2 বছর ধরে জেল কেটে সারদার টাকা মেরে 22 লক্ষ লোকের টাকা মেরে যে জেলে গেছে, তার কথার উত্তর দিতে যাব না, তার কথার উত্তর দেবো না। আপনারা কলুষিত করছেন বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী মানুষের হয়ে সওয়াল করতে গেলেন সেখানে। আবারও তো বলছি তো, রাজনৈতিক স্ট্র্যাটেজিস্ট হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক গিমিক হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষকে ভুল বোঝানো, মিথ্যে কথা 50 বার করে বললে 10টা লোকের মধ্যে 2টো লোক মিথ্যেটা খাবে, এটা থিওরি বলে, এটা আমার কথা না। তাই এই ধরনের কথার কোনো উত্তর দেবো না। আর উনি বেসিক্যালি যদি সুপ্রিম কোর্টে গিয়ে, আমি ওনাকে মানুষের জন্য করা তখনই বলতাম যে 50 লক্ষ লোকের নাম বাদ গেছে, উনি অর্ডার করিয়ে ওই 50 লক্ষ লোকের নাম ঢুকিয়ে দিয়েছেন, তাহলে বুঝতাম যে উনি জীবনে কিছু করতে পেরেছেন। এগুলো রাজনৈতিক গিমিক ছাড়া কিছু না। একদমই বিক্রম দা, এই বিয়ের বিষয়টা, ডিএনএ অ্যালাউন্সের
অনেক জটিলতা রয়েছে, খুলে বলবেন মূলত কি রায় হলো, কি কি হয়? ডিএতে যে রায়টা হয়েছে সেটা হলো মূলত সুপ্রিম কোর্ট যে ইন্ট্রিম অর্ডারে 25% দিতে বলেছে সেটা ইমিডিয়েট দিতে বলেছে সুপ্রিম কোর্ট, এটা এক। দ্বিতীয় কথা, একটা কমিটি করেছেন 3 জন বিচারপতি এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অথবা ওনার বদলে কোনো সিনিয়র মোস্ট অফিসার। সেই কমিটিটা পশ্চিমবঙ্গ সরকারের যে ফিসকাল ডেফিসিট সেইটা দেখে তারা একটা পলিসি ঠিক করবে, বাকি যে 75% রয়ে গেল সেই টাকাটা কিভাবে কত ইনস্টলমেন্টে কর্মচারীদের দেওয়া যায়। তার প্রথম সেটা 6 তারিখের মধ্যে রিপোর্ট হবে। তার প্রথম ইনস্টলমেন্টটা 31শে মার্চ 2026-এর মধ্যে দিতে হবে। আর মামলাটা পরবর্তীকালে সুপ্রিম কোর্টের কাছে কমপ্লায়েন্সের জন্য 15ই জুলাই আসবে। এবং খুবই ভালো রায় দিয়েছে, কারণ সরকারের যে এই টাকা নেই, টাকা নেই, টাকা নেই, আর ক্লাবকে টাকাগুলো দিয়ে দেবো ভোটটা কেনার জন্য, 500 টাকা দিয়ে ভোট কিনবো, এই যে স্ট্যান্ডটা, এটা কোনো একটা জায়গা থেকে আমার যেটা মনে হয় সুপ্রিম কোর্টের বিচারপতিরা সেটা ভেবেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা ফ্রড, এটা এখন পশ্চিমবাংলায় মোটামুটি সবাই জানে। এই যে টাকা নেই এর গল্পটা, এটা ট্রাইব্যুনাল থেকে শুরু হয়ে সুপ্রিম কোর্টে গেছে। এটা কারণ আছে, আইনি ব্যাখ্যা আছে, দুটো ব্যাখ্যা হয়, আইনি ব্যাখ্যা, পলিটিক্যাল ব্যাখ্যা। আইনি ব্যাখ্যাটা কেন, ট্রাইব্যুনাল থেকে যে সুপ্রিম কোর্টে গেছে, এই মামলাটাকে ধাক্কা খাওয়াতে 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 গেছে। প্রথমটা কি, ট্রাইব্যুনালে হওয়ার পরে রিভিউ, রিভিউর পরে হাইকোর্ট, হাইকোর্টে আবার রিভিউ। ট্রাইব্যুনালে প্রথমে প্রথমে ট্রাইব্যুনালে হেরে গিয়েছিল কর্মচারীরা, তারপরে যখন হাইকোর্টে এসেছিল, হাইকোর্ট ট্রাইব্যুনালে পাঠিয়েছিল তার রিভিউ, তারপরে আবার যখন ট্রাইব্যুনালে হলো তার রিভিউ, তারপরে আবার যখন হাইকোর্ট হলো তার রিভিউ, তারপরে আবার যখন সুপ্রিম কোর্ট হলো এবারেও রিভিউ হবে। ওই জন্য বললাম কর্মচারী সমাজ ঘুমিয়ে শুধু বাড়িতে বসে বসে ভাবছে কবে আমার অ্যাকাউন্টে টাক করে 5 লাখ টাকা কি 10 লাখ টাকা ঢুকে যাবে। এই যে দেখুন, আমি আপনাকে বলি, সুপ্রিম কোর্টের রায় যখন, তখন এটা আটকাতে পারবে। কিন্তু এটা যদি কর্মচারী সমাজ ভেবে যায় যে আমার আরো 20 বছর ধরে আমি বাড়িতে বসে থাকবো, আর ভেবে যাবে যে আমার অ্যাকাউন্টটা খুলবো, পাসবইটা লাগাবো, আর টাকাটা টাক করে আমার ঢুকে যাবে, মাস গেলে ডিএটাও আমার চালু হয়ে যাবে। এখনো মানুষের মধ্যে কনসেপ্টই ক্লিয়ার না। লোকে ভাবছে, কিছু কর্মচারী আছে তারা ভাবছে প্রত্যেক মাসের টাকাটাও বেড়ে যাবে। না, 2019 রোপাটা চ্যালেঞ্জ করা বাকি আছে। এটা 2009 রোপার এরিয়ার ডিএ, মানে কতখানি টাকা মেরেছে বুঝতে পারছেন? এই বলে ঘুমন্ত জাতি, এদেরকে আপনি বোঝা দিই পারবেন। একদমই। বিক্রম দা, শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। বিধানসভায় বাজেট পেশের পর মুখ্যমন্ত্রী বললেন যে যে কমিটি করার কথা বলা হয়েছে তাতে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিরা আছেন, পশ্চিমবঙ্গের কোনো প্রতিনিধি তো নেই। আমরা মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করেছি, তাদের মতামত অনুযায়ী কাজ করব। তার কথায় আর কোনো রাজ্যে পেনশন দেওয়া হয় না, পশ্চিমবঙ্গে যা পাওয়া যায় আর কোথাও পাওয়া যায় না। পেনশন বন্ধ করে দিলে আমার অনেক টাকা বেঁচে যেত। কিন্তু যারা পেনশনের উপর নির্ভরশীল, তাহলে তারা কি করবেন, কি বলবেন? বলছেন আমার অনেক। দেখুন, মুখ্যমন্ত্রী যা বুঝে গেছেন যে এই রায়টার পরে তিনি বোকা বেনে গেছেন, তিনি পালাতে পারবেন না। কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়, এই কথাটা বলার সাহস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাচ্ছে কি? তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় জানে এই যে সমাজ, এটা ঘুমন্ত সমাজ। তার কারণ, মমতা বন্দ্যোপাধ্যায় জানে এই সমাজ ইউনাইটেড সমাজ নয়। দুটোকে ট্রান্সফারের ভয় দেখিয়ে দেবো, দুটোকে একটু শোকজ নোটিশ করে দেবো, সমাজ বসে যাবে। এই কারণে তিনি এই সাহসটা পাচ্ছেন, আর কোনো কারণ না। দুটো পেনশন হোল্ডারকে বাড়িতে পুলিশের 35 বিএনএস এর নোটিশ পাঠিয়ে দেবো, বা পুরনো 41 এর নোটিশ পাঠিয়ে দেবো, বসে যাবে। এই যে সংগ্রামী যৌথ মঞ্চ আজকে আন্দোলন করেছে, সংগঠিত করেছে তো, সংগ্রামী যৌথ মঞ্চ যে গোপাল সুব্রমণিয়ামের মতন সিনিয়রকে দাঁড় করিয়েছে, বিনা পয়সায় নয়। যৌথ মঞ্চ, আমি আপনাকে বলে দিই, নাম বলবো না, যারা পয়সা পেতেন, মামলার জন্য পয়সা পাননি, তাদেরকেও তারা ফিস দিয়েছে। এই জায়গাটা আমি নাম বলবো না। আমি আমি একটাই কথা বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় বললেন সরকারি প্রতিনিধি ছিল না রাজ্যসভায়। এই জায়গাটা একটু খোলসা করবেন? এইটা মমতা ব্যানার্জি আবার একটা গিমিক করছেন। আমি বলতে চাইছি, যেটা সেই কথাটা বলার সাহস পাচ্ছে কি করে, কারণ কর্মচারী সমাজ ইউনাইটেড না। আজকে যৌথ মঞ্চ খানিকটা ইউনাইটেড বলে আজকে গোপাল সুব্রমণিয়ামের মতন লোককে দাঁড় করাতে পেরেছেন। এই যারা বড় প্ল্যাটফর্ম তো তৈরি হয়েছে, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আমি যদি বলি না, তাহলে মিথ্যা কথা বলা হবে। একটা বড় প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, বড় প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, ইউনিটি আছে বলেই আজকে গোপাল সুব্রমণিয়ামের মতন আইনজীবী দাঁড়িয়েছেন। একেবারে আমি শেষ করছি আপনার কাছে। বিক্রম দা, এই সরকার, এই রাজ্য
সরকার দেউলিয়া হয়ে যেতে পারে, এত টাকা আসবে কোথা থেকে? এগুলো সব মিথ্যে কথা, কিচ্ছু দেউলিয়া হবে না, চুরিটা বন্ধ হবে, এটার জন্য মুখ্যমন্ত্রীর অবস্থা। আর ভোটের আগে টাকা বিলোনোটা বন্ধ হবে, এর বাইরে কিচ্ছু হবে না। যে মানুষটা 1,000 টাকা পাচ্ছেন তাকে এটা প্রশ্ন করতে হবে, তাকে এটা বুঝতে হবে, তার অধিকার নিয়ে লড়াই করার জন্য বুঝতে হবে যে আপনি 1,000 চান না 50,000 টাকা মাইনে কাজ চান।